পরিজন নয়। মায়ের ভালোবাসা কপালে লেখা নেই সায়রের, তাই তো অকালে মাকে হারাতে হয়েছে। মাকে কখনো বলতে পারিনি যে মা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আর তুমি আমাকে গল্প বলবে। সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। এটা ওটা বায়না করা হয়নি মায়ের কাছে, আঁচলে মুখ মোছা হয়নি, একটুখানি মাতৃত্বের গন্ধও নাকের ঢেউ খেলে নেই। কারণ তাকে জন্ম দিতে গিয়ে পরলোক গমন করেছে। তাই তো সায়রের জীবনটা অতি বিষাদময় কেটেছে, শৈশব কেটেছে আরও অবহেলায়। এতগুলো বছর পর কেউ তাকে খাইয়ে দিচ্ছে ভাবতেই ভালো লাগছে ওর। মালা পরম যত্নে খাবার তুলে দিচ্ছে সায়রের মুখে, আর সায়ের বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষ করে বাইরে এসে চোখের কোণে জমে থাকা জলটুকু সযত্নে মুছে নিল সে। মালা যে সায়েরকে খাইয়ে দিচ্ছে তা পরীর কানে যেতে সময় লাগলো না। পরী চামচা কুসুম গিয়ে বলে, জানেন পরিয়াপা, বড় মায়ের সায়ের ভাইরে খাওয়াই দিতেছে আজ। ভাইয়ের হাত নাকি পুইড়ে গেছে। আমি নিজের চোখে দেখে আসলাম। কি বলিস? আচ্ছা, আম্মা কিছু বলেছে সে? কি কইবে? হাত পুড়েছে কিভাবে? কইল তো হারিকেনে পড়েছে। পরে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ভয় পেয়ে গিয়েছে সে। যদি সায়ের ওর নামটা বলতো তাহলে মালা ওর হাতটাই পুড়িয়ে দিত। কিন্তু মালা সায়েরকে খাইয়ে দিয়েছে শুনে মুখটা বেঁকিয়ে সে হেসে বলল, সামান্য একটা কাজের ছেলেকে আম্মা খাইয়ে দিল? কি করব কন? একে তো হাত পুড়ে গেছে, তার উপর জ্বর উঠছে, নিজের বাড়িতেও যাইতে পারে না। মা নাকি তো সে কে সেবা করবে? ভাইটা অনেক ভালো আপা। মনুক্ষণ হলো পরীর কথাটা শুনে, তবে এতটা খারাপ লাগলো না, কারণ মা হারা সায়েরের কষ্টটা সে পুরোপুরি উপলব্ধি করতে পারল না। মা হারা সন্তানের কষ্ট সেই বুঝে যে মা হারিয়েছে। মায়ের আঁচলের নিচ থেকে অতি আদরে বড় হয়েছে পরী, তাই সে সায়েরের কষ্ট বুঝবে কি। কবির নওশাদকে নিয়ে বাড়ি চলে গেছে, কেননা নওশাদের পা কেবল মচকায়নি, বাজেভাবে ভেঙেছে। তাই কবির নুরনগরের না এসে নওশাদের বাড়ি চলে গেছে। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধ দিয়েছে। একজনকে দিয়ে আফতাবকে খবর পাঠিয়েছে কবির। খবরটা জানতে সবচেয়ে বেশি খুশি হয়েছে পরী, যাকে আপদ বিদায় হয়েছে। এখন সে দূরে কাঁধ নফল নামাজ আদায় করবে। মোনাজাতে পড়ি আল্লাহকে বলেছিল, আল্লাহ, এই নওশাদকে তুমি আপার কপাল থেকে উঠাই নাও, তাহলে আরও 2 রেখাত নফল নামাজ পড়ব। আল্লাহ পরীর দোয়া কবুল করেছে, তাই পড়ি নফল নামাজ পড়বে। খুশি মনে পড়ে নিজের ঘরে চলে যায়। অক্টোবর মাস, বন্যার সমাপ্তি ঘটছে সেপ্টেম্বর মাঝামাঝিতে। পুরো 23 দিন প্রবলকারী বন্যা ছিল। বাংলাদেশে 68% ডুবে গেছে এই বন্যায়। সেই দুর্ভিক্ষ এখনও নুরনগরী বাসিন্দারা কাটিয়ে উঠতে পারেনি। পুনরায় নিজেদের বাড়িঘর ঠিক করতে কোনো রকম জীবনযাপন করছে। তবে অভাবে তাদের ফুরাচ্ছে না, তাই গ্রামের অধিকাংশ পুরুষ শহরে পাড়ি দিয়েছে। সম্পন মাঝিও শহরে গেছে। পদ্মা তো তার এখন জল নিয়ে গেছে। এখন তার মাঝিগিরি করলে তো পোষাবে না। বিন্দুকে নিজের ঘরণী করতে হবে তো। কাজ না করলে মহেশ কি তার হাতে বিন্দুকে তুলে দিবে? সম্পন ভেবেছে এভাবে সময় বিন্দুর জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। এর আগে আনতে চেয়েছিল, কিন্তু আচানক পালঙ্কের মৃত্যু তা হয়ে ওঠে নেই। কিন্তু এখন বিন্দুর জন্য নিজে পছন্দ করে শাড়ি নিয়ে আসবে। সম্পনের ভাগ্য ভালো বলা বাহুল্য। গ্রামে আসার পথে বিন্দুর দেখা। সম্পন খুশি হয়ে বিন্দুর কাছে এগিয়ে দেয় শাড়িটা। ব্যাগেরটা বিন্দুর হাতে দিয়ে শুধালো, দেখ বিন্দু, তোর লগে শাড়ি আনছি। শাড়িটা বের করে খুশিতে বিন্দুর চোখ জোড়া চকচক করে উঠল। চোখে খুশির ঝিলিক দেখে সম্পূর্ণ খুশি হলো। শাড়িটা দেখে চোখ উড়িয়ে সরিয়ে সম্পূর্ণের দিকে তাকিয়ে বিন্দু বলল, শাড়িটা খুব সুন্দর হয়েছে গো। ব্যাগের মধ্যে আর একখান জিনিস আছে। বিন্দু ব্যাগ হাতে বড় একটা সিঁদুরের কৌটা বের করলো। বিস্মিত চোখে তাকালো সম্পূর্ণের দিকে। শ্যামকন্যা বিন্দুর মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এই পুরুষকে পাওয়ার ভাগ্যের ব্যাপার। এত নিখুঁতভাবে একইভাবে সম্পূর্ণ ভালোবাসতে পারে। আমি অপেক্ষা করতেছি তোরা এই সিঁদুর পরানো। খুব তাড়াতাড়ি সেদিন আইব। হা রে বিন্দু, আমি আর বেশি দেরি করুম না বিন্দু। এইবার শহরে গেলে বিয়ের সব কিছু কিনে আনবো। একটু লজ্জা পেল বিন্দু। নিজের বিয়ের কথা শুনলেই সব মেয়েরাই লজ্জা পায়। তেমনি বিন্দু পেল মনের ভিতরে লুকিয়ে রাখা ভালোবাসার সব কিছুকে সে সম্পানকে দিতে চায়। আঁকতে চায় ছোট্ট একটি সুখী পরিবারের ছবি। সেখানে ছোট্ট গ্রাম আর ছোট্ট একটি পরিবার থাকবে। মনে মনে নিজের ইচ্ছেগুলো পোষণ করে সম্পূর্ণ পিছু পিছু হাঁটা ধরে বিন্দু। কাঁচা রাস্তায় দুজনে হাঁটার পর দুজন আলাদা পথ ধরে। রাস্তার পাশে ধান ক্ষেতের আইল বরাবর বিন্দু নেমে পড়ল, আর সম্পূর্ণ রাস্তা ধর এগোলো। দুকদম এগিয়ে গিয়ে থেমে গেল বিন্দু। পেছন ফিরে গলা ছেড়ে ডাকলো সম্পনকে। বিন্দুর মাঝে কী এমন হলো যে তোমার বিন্দুই লাগবে? সম্পন হেসে বলল, বিন্দু দেখার পর তো আরও কারোর দেখি নেই। দুনিয়ার সবচেয়ে সুন্দর মাইয়া যদি আমার সামনে আসে, তারে মাঝে আমি
এই বিন্দুরে খুঁজুম, আমি খালি বিন্দু হইলে চলবো। বিন্দু এই লজ্জা কোথায় লুকাবে? লাল শাড়িটা দিয়ে মুখ ঢেকে সামনের দিকে দৌড় দিল। তবে লজ্জাবতীর লজ্জা লুকাতে পারল কই? ধান ক্ষেতের প্রতিটা শীষ দেখে নিল। সাক্ষী রইল আকাশের হাওয়া, গগনে উড়ে চলা একঝাঁক পাখি। কিন্তু শ্যামলতা বিন্দু ভাবলো তার লজ্জা সে আড়াল করে ফেলছে। সম্পান দূর থেকে বিন্দু দৌড়ানো দেখছে। কিছুদূর গিয়ে ধপ করে মাটিতে পড়ে উঠল বিন্দু। উঠে আবার দৌড় লাগলো। এই দৌড় দিয়ে থামলো জমিদার প্রাঙ্গণে। বন্যার শেষে জমিদার বাড়ির চেহারা পাল্টে গেছে, আগের মতো নেই। দরজার বাইরে কড়া পাহারা, 6 জন মিলে বাইরে পাহারা দিচ্ছে। বৈঠকে যে 2 জন আছে, আগের কঠোর রূপ ধারণ করেছে জমিদার বাড়ি। এখানে প্রবেশ করতে হলে আফতাবের অনুমতি প্রয়োজন। জমিদার বাড়ির বিশাল কঙ্গনের গাড়িতে ভিড় 4খানা। 3খানা ভ্যান গাড়ি হলেও 1খানাতে গরুর গাড়ি। মালপত্র কাগজপত্র ওঠাচ্ছে 2 জন। কেমন যেন শ্বাস রব। অবাক নয়নে সব দেখতে দেখতে বিন্দু পা বাড়াতে ঢোকার বিশাল দরজায়। লতিফের অনুমতি পেয়ে বৈঠকে অন্দরে পা রাখল বিন্দু। কুসুম ব্যতীত আরও 3 জন কাজের মেয়ে রাখা। তারা এই গ্রামের মেয়ে। চিনতে খুব অসুবিধা হলো না বিন্দুর। তাদের সাথে কথা না বলে বিন্দু চলে গেল প্রিয় সখীর কাছে। পরীকে নতুন নতুন লাগছে, নতুন পোশাকে তৈরি হচ্ছে নিজে পরি। দেখে মনে হচ্ছে কোথাও যাবে পরি। বিন্দু ঘরে ঢুকে, পরি কই যাবি তুই? জেঠি তোরে যাইতে দিল? ঘাড় ঘুরে প্রাণ খোলা হাসি হাসি পরি দৌড়ে এসে জড়িয়ে ধরে বিন্দুকে। পরি ছাড় আমাকে, আমার কাপড় নোংরা, তোর কাপড় নষ্ট হবে। বিন্দু পরীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোকে না বলেছি এসব কথা না বলতে? শরীর ময়লা তো কী হয়েছে, মনটা তো পরিষ্কার। না, তুই কোথায় যাবি তাই কইলাম। তা কই যাবি? রূপা আপার শ্বশুরবাড়ি, আপার ননদের বিয়ে, আমাদের যেতে পেরেছে তাই যাচ্ছি। জেঠি তোরে নিয়ে যাবে? না নিয়ে যাবে কই, আপার শ্বশুর যেভাবে বলে গেছে, না গিয়ে উপায় নেই, তাই আমিও যাচ্ছি। ওপরই তোর কাছে একখানা জিনিস রাখতে দিমু। কথা শেষ করে সিঁদুরের কৌটাটা বাড়িয়ে দিল পরীর দিকে। বিন্দুর হাতে থাকা লাল শাড়ির দিকে এতক্ষণে চোখ পড়ল পরী। সুন্দর শাড়িতে হাত বুলিয়ে দিলে বলল, কে দিল রে এই শাড়ি? বিন্দু সম্পনের দেওয়া শাড়ি আর সিঁথির কৌটা খুলে দেখালো। পরী সযত্নে সিঁদুর কৌটাতে আলমারিতে তুলে রাখে। বেশি সময় নেই তার, তাই সখীকে বিদায় দিল। কালো বোরখাটি গায়ে জড়িয়ে নিকাব বেঁধে নিল। তারপর নিচতলায় গেল। মালা, জেসমিন, জুম্মান সবাই আছে। আবেরজন যেতে পারবে না, তার ক্ষমতা নেই। 2 জন কাজের মেয়েকে রেখে গেল আবেরজন। কুসুম আর নতুন কাজের মেয়ে শেফালি সাথে নিল। গরুর গাড়ি আনা হয়েছে পরীর জন্য, কেননা গরুর গাড়িতে চড়তে পরী খুব পছন্দ করে, তাই তো এই ব্যবস্থা। মালা জেসমিনকে এক গাড়িতে, আফতাব আর আখির অন্য গাড়িতে, সাহেশ্বর আরও 2 জন উঠেছে অপর গাড়িতে। গরুর গাড়িতে পরীর সাথে জুম্মান, কুসুম আর শেফালি। পরীকে দেখে রেখেছে জন্য ওদের সাথে দিয়েছে মালা। কাঁচা মাটিতে রাস্তায় হেলে দুলে চলছে গরুর গাড়ি। পরী ভীষণ ভালো লাগছে। মাটির গন্ধ আসছে নাকে, সাথে গ্রামের দৃশ্য, নেকাবের নিশা, হাস্যোজ্জ্বল চোখ সব দেখছে পরী। হঠাৎ রাস্তার পাশে নাম না জানা বেগুনি রঙের ফুলে আটকে গেল পরী। ফুলে একটি, প্রতিটি নারীর টান অনবদ্য। পরী ফুল ছোঁয়ার লোভে থামিয়ে কুসুমকে পাঠালো ফুল ছিঁড়ে আনতে। গাড়ি থেকে নেমে কুসুম ছুটল সেদিকে, কিন্তু ফুলে হাতে নিতে গিতে অঘটন। পাশে কদম গাছের নিচে থাকা সুখান পাগলকে সে খেয়াল করেনি। কুসুম ফুলে হাত দেওয়ার আগে সুখান পাগল তার হাত টেনে ধরে চেঁচিয়ে বলে, তুই আমার রানী ফুল ছিঁড়লি? এই ছেমড়ি, তোর ফুল চুল আমি ছিঁড়ে ফেলামো। ভয়ে কলিজা শুকিয়ে গেছে কুসুমের। পরীর আদেশ সে ভুলে গিয়েছে যে এখানে সুখান আছে। সুখান চুল টেনে ধরে কুসুমের। কুসুম এক চিৎকার দিল, পরী আপা আমারে বাঁচান। চমকে গাড়ির ভেতর থেকে উঁকি মারে পড়ি। শেফালি, জুম্মান ততক্ষণে নেমে গেছে, কিন্তু সুখানকে তারা ওরা এগানোর সাহস পেল না। কুসুম চিৎকার করে বলছে, আমি তোর রানী ফুলের ছিঁড়ুম না, আমারে ছাড়। তোরে ছাড়লে তুই আবার ফুল ছিঁড়বি। আল্লাহ গো, আমারে রক্ষা করো, তাহলে আমি পাগলারে ভিক্ষা দিমু। লাঠি হাতে গাড়ি চালক এগিয়ে কুসুমকে ছাড়িয়ে এলো। কাঁদতে কাঁদতে কুসুম গাড়িতে উঠতেই পরি বলল, আমি বুঝিনি কুসুম যে ওখানে পাগলটা থাকে, তাহলে আমি তোকে যেতে দিতাম না। কুসুম রাগ করে হাঁটুতে মুখ বুজে বসে রইল। একে তো ভয় পেয়েছে, তার উপর চুলের ব্যথা, সেজন্য কাঁপছে কুসুম। পরি মন খারাপ হলো তা দেখে। জুম্মান প্রশ্ন করলো, আপা রানী কেডা? আর ওই পাগল রানী কইল কারে? জবাবটা পরি দিতে পারল না, সে জানে না। তবে শেফালি বলল, সুখান পাগলের বউ রানী। আগে ও ভালো ছিল, কিন্তু বউ মরার পর পাগল হয়েছে, গ্রামের সবাই এই কয়। পরি অবাক হয়ে বলল, ভালোবাসা মানুষকে পাগল করে দেয়? যে সত্যি ভালোবাসা সে তো পাগল হইব। পরি আর কথা বলে না, সারা রাস্তা সুখানের কথা চিন্তা করতে করতে চলে গেল। পরীরা আগেই পাখিরা পৌঁছে গেছে রূপালীর শ্বশুরবাড়ি। পরীরা পৌঁছালে কয়েকজন মেয়ে এসে ওদের বাড়ির ভেতরে নিয়ে গেল। আশেপাশ না দেখে মাথা নিচু করে পরি চলে গেল। কিছুক্ষণ পর জুমান এসে খাবার দিল। এখানে নওশাদও এসেছে। সে লাঠি হাতে ভর দিয়ে হাঁটাচলা করছে। তার পা এখনও ঠিক হয়নি। ভাবলো, তাহলে কি নওশাদের সাথে পরি বিয়েটা ভাঙতে চলছে? 2 বিঘা জমির উপর কবিরদের বাড়িটা।
4খানা বড় বড় টিনের ঘর। 4 ভাই 4টা ঘরে থাকেন। রান্নাঘর, গোসলখানা সব আলাদা। বাড়িটা 4-5টা টিনের বেড়া দেওয়া, যাতে বাইরের পুরুষ ভেতরে আসতে না পারে। আম গাছ, কাঁঠাল গাছে ভরা বাড়ি। 2-একটা অন্য গাছও আছে। বাড়ির পিছনে সান বাঁধানো বড় একটা পুকুর আছে। সেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করে কবির। তাছাড়া পরিদের বাড়িতেও মাছ পাঠানো হয়, ফলমূল তো পাঠায়। এছাড়া কবিরদের বাকি 3 ভাই বেশ কয়েক বিঘা জমি আছে। বাড়িটা দেখলে যে কেউ এই বাড়িতে নিজেদের মেয়ে দিতে চাইবে। স্বনামধন্য পরিবারের মেয়েদের এই ঘরে তুলেছে রূপালীর শ্বশুরবাড়ি। রূপালী এবারে সেজ বউ। রূপালীর বিয়ের 6 মাস পর ওর দেওরের বিয়ে হয়। ওরা 3 যা মিলে হিংসে করে রূপালীকে, কেননা তারা রূপালীর মতো অত সুন্দর নয়। অতিরিক্ত সাজগোজ করেও রূপালীর মতো সুন্দর হতে পারে না। অথচ খুব সাদামাটাভাবে রূপালীকে কোনো রাজকন্যার থেকে কম লাগে না। সবসময় রূপালীর রূপে ঈর্ষান্বিত হন তারা। রূপালী সব বুঝেও না বোঝার ভান করে, কারণ এদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু আজ তারা 3 জনে ছুটে এসেছে পরীকে দেখতে, কারণ এতদিন ধরে শুধু পরীর সুনাম শুনেছে, কিন্তু চোখে দেখাই হয়নি। রূপালী বিয়ের পর থেকে প্রথম পরী এই বাড়িতে আসলো, তাই ওনারা 3 জনে ছুটে এলেন পরীকে দেখতে। পরীকে সবেমাত্র পালঙ্কের উপর বসেছে, মেকআপ খোলা হয়নি, এর মধ্যে ওরা হাজির। এসে রূপালীর বড় যা কাকুলি বলে উঠল, দেখি দেখি রূপা বোন কেমন দেখতে। মালা জেসমিন জল চৌকি পেতে বসে আছে পরীর কাছে। কুসুম মুখ গোমরা করে জেসমিন আর মালাকে বাতাস করছে। শেফালি পরীকে। কাকুলির কথা শুনে সবাই চমকে উঠল। ততক্ষণে রূপালী চলে এসেছে। পরী ভাবান্তর না দেখে কাকুলি আবার বলল, কই নিকাব সরাও দেখি তোমার চাঁদ বদনখানি। বলে খিলখিল করে হেসে উঠল 3 জনে। পরী রূপালীকে জিজ্ঞাসা করে, আপা এখানে কোনো পুরুষ মানুষ আসবে না তো? রূপালী উত্তর না দিয়ে ওর মেজো যাকে পাখিকে বললে, কেন গো, পুরুষ দেখলে তোমার রূপ কমে যাবে নাকি? হাসির ছলে অপমান করলো পরীকে, তা পরী ঠিকই ধরতে পারল। নেকাব খুলে আলতো হেসে বলল, যেখানে এক নারী অন্য নারীর সৌন্দর্য দেখে হিংসে করে, সেখানে পুরুষদের বিশ্বাস করি কিভাবে? আপনাদের বর যদি আমাকে দেখে পাগল হয়ে যায়, তখন তো আমাকেই দোষ দিবেন। তাই আগে থেকে সাবধান হচ্ছি। আমার আবার কারো ঘর ভাঙার ইচ্ছে নেই। হাসির ছলে পরীও পাল্টা জবাব দিয়ে দিল। রূপালী মুখ টিপে হাসে ওদের কাণ্ড দেখে। 3 যা পরীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সত্যি অনেক সুন্দর, রূপালীর থেকে বেশি সুন্দর। কাজল বর্ণ আঁখি যুগল যেন পালক ফেলে, তখন কি সুন্দর লাগে। বদনে ছড়িয়েছে একরাশ মায়া। আল্লাহ যেন নিজ হাতে ওকে বানিয়েছে। তবে পরীর বলা তিক্ত কথাগুলো ওদের পছন্দ হয়নি, তাই সবার সাথে কুশালাদি করে ওরা চলে যায়। বোরকা খুলে মাথায় কাপড় জড়ানো পরী। একে একে মহিলারা এসে পরীকে দেখে যাচ্ছেন আর ওর প্রশংসা করে যাচ্ছেন। নূরনগর থেকে এক টুকরো নূর এসেছে। পরী বিরক্ত লাগছে এসবে। মনে হচ্ছে আজ ওর নিজের বিয়ে। মালা আছে বলে পরী চুপ আছে, না হলে 2 কথা শুনিয়ে বিদায় হতো। মেজাজ গরম হচ্ছে পরীর। শেফালি হাত পাকার বাতাস ঠান্ডা হচ্ছে না পরীর মাথা। রূপালী যারা একটু একটু করে বলে তা জানে পরী। শ্বশুরবাড়ি নিয়ে অনেক গল্প করেছে রূপালী ওর কাছে। সেখান থেকে বাড়ির প্রত্যেকের স্বভাব সম্পর্কে অবগত। 7 মাসে পেটটা নিয়ে পরীর পাশে বসে আছে। মা আর পরীর সাথে টুকটাক কথা বলছে, আর পরী চুপ করে শুনছে। বিয়ে খেতে এসে পরীর বিয়ের কথা তুলে বসে নওশাদের বাবা শামসুদ্দিন মাতব্বর। তিনি চান তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে, কিন্তু সেখানে আপ্পাব বেঁকে বসেন। তিনি খবর পেয়েছেন নওশাদের পা নাকি কখনো ঠিক হবে না। হাঁটতে পারবে কিন্তু লাঠির সাহায্যে, তাই তিনি পরীর সাথে নওশাদের বিয়ে দেবে না। কথা শুনে শামসুদ্দিন বললেন, আপনারা কিন্তু কথা দিয়েছেন জমিদার সাহেব, কথার খেলাপ করেন না। আমি কথা দেইনি, দিয়েছে আমার ছোট ভাই। আর আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দিব তা আমি বুঝবো। আপনার ছেলে এখন অচল হয়ে গেছে। আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা নেই তার। তাছাড়া আপনার ছেলে আমার মেয়েকে সুখী করতে পারবে না। আমার ছেলে এই অবস্থার জন্য তো আপনারাই দায়ী। আপনাদের বাড়ি গিয়ে পা ভাঙলো। আমরা কেউ তো আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলিনি। আপনার ছেলে নিজেই সামলাতে পারেনি। তবু সমস্যা নেই, আপনার ছেলের সমস্ত চিকিৎসার পোষণ চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তবুও আমার মেয়ের বিয়ে দিব না। আপনি কি টাকার গরম দেখাচ্ছেন জমিদার সাহেব? আমার কি টাকার পয়সার অভাব নাকি? আপনার মেয়ের মতো অনেক মেয়ের ভরণ পোষণের ক্ষমতা আছে। আমাকে টাকার গরম দেখাবেন না, তাহলে ভালো হবে না। তা আমি কি করবেন? পাল্টা জবাব দিল শামসুদ্দিন। 2-1 কথায় কাটাকাটি শুরু হয়ে গেল। লোকজন জড়ো হলো, কেউ কাউকে ছেড়ে দিল না। লোক জানাজানি হওয়ার আগে সায়ের আফতাবকে সরিয়ে দিল, আলাদা ঘরে টেনে নিয়ে বলল, এখন মাথা গরম করবেন না। নওশাদের বাবা কিন্তু ভালো লোক নয়। তিনিও প্রভাবশালীদের একজন। প্রতিশোধ নিতে গেলে পাগল হয়ে যাবে। আর গ্রামের কেউ কিন্তু আপনাকে জমিদার মানবে না। তাই একটু শান্ত হন, হিতে বিপরীত হতে পারে। আফতাব একটু শান্ত হলো। ভাবতে লাগলো, সত্যি তো, এখন যদি তার কোনো ক্ষতি চায় শামসুদ্দিন, তখন কিভাবে নিজেকে রক্ষা করবে? এখানে তো তার হয়ে কেউ লড়তে আসবে না। কবিরও তো কিছু করতে পারবে না, কারণ দুপক্ষই ওর আত্মীয়। কার হয়ে ছাপাই গাইবে? কবিরের উপর সে সব ভরসা পাচ্ছে না।
তাছাড়া ওরা যদি রূপালীর কোনো ক্ষতি করে দেয়। আখির চলে এসেছে সব শুনে। আফতাবকে উদ্দেশ্য করে আখির বলল, ভাই ঝামেলা বাড়বে অনেক। আমি বলি বিয়েটা দিয়ে দেন, আমার মেয়েকে আমার ইচ্ছেতেই বিয়ে দেবো। তোর কিছু বলতে হবে না, তোর জন্য সব হয়েছে। আগ বাড়িয়ে কথা দিলি কেন তুই? আখির চুপ হয়ে গেল। আফতাবের মাথা গরম হয়ে গেছে। কুটুম বাড়িতে এসে যা করেছে লোকজন, কথাগুলো শুরু করে দিছে। তাছাড়া এখানে আর বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। খাওয়া শেষে তো আফতাব, জেসমিন, মালা গরুর গাড়ি ভাড়া করে দিল সাহের সাথে, দুজন দেহরক্ষী। আর পরি, কুসুম, শেফালি, জুমান গেল ওদের সাথে। তবে এবার সায়ের ওদের সাথে গেল, কারণ যদি ওদের ক্ষতি করতে আসে তখন কি হবে। তাই গাড়ি চালকের পাশে গিয়ে বসেছে। সায়ের ঠিকই সন্দেহ হয়েছিল গ্রামের শেষ মাথায় আসতে 7-8 জন লোকজন লাঠি হাতে দাঁড়িয়ে থাকলো। তারা ওদের পদ আগলে রাখলে। গাড়ি থামতে ওদের একজন পেছন থেকে বলে, সবাই বেরাও, কথা না শুনলে টেনে নামানো। সবাই নেমে পড়লো। পরি আর সায়েদ বাদে সবাই কাঁপছে। কুসুম তো বেহাল অবস্থা। আসার পথে এক দৌড়ে খেয়েছে, যাওয়ার সময় আর এক দৌড়ানি। শেফালি জুমানকে জাপটে ধরে আছে। ভয়ে ওরা সিটিয়ে গেছে। সাহেব ভেবেছিল ওরা হয়তো আফতাবের গাড়ি আটকাবে, তাই ওদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওদের গাড়ি আটকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একজন লোক বলল, জমিদার কন্যা পরীকে আমাদের সাথে যেতে হবে, আর বাকিরা চলে যান। পরে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কারণটা কি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই। আমি আপনাকে জিজ্ঞাসা করিনি। সায়েরের দিকে ঘাড় ঘুরি বলে, কী হয়েছে? এবার নওশাদের বাবার লোক মনে হয় আপনাকে নওশাদের সাথে বিয়ে দেবে এরা। বিয়ে করতে চাইলে চলে যেতে পারেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার বোঝার বয়সে নেই। বেশি কথা বলেন কেন? আমি যথেষ্ট বড়, সব বুঝি। তাহলে আমার কথা বুঝলেন না কেন? কুসুম, শেফালি, জুম্মান ওদের সাথে ঝগড়া দেখেছে। বিপদের মুখে পড়ে যে কেউ ঝগড়া করতে পারে তা প্রথম দেখলো। পড়েছে পাল্টা জবাব দেওয়ার আগে জুম্মান বলল, আপা আমার ডর লাগতেছে, আর তুমি ঝগড়া করতেছো, এখন কি হইব? পরে হুঁশ ফিরল পরে। সত্যি তো, ওদের এখানে বিপদ, এখানে মুক্ত হওয়া, তার না করে ঝগড়া হচ্ছে। এর মধ্যে একজন বলে, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব, তাই বলছি ভালোই ভালো চলুন। সার শান্ত করে বলে, আচ্ছা নিয়ে যান আপনারা। পরে নিকাবের আড়ালে চোখ দুটো বড় বড় করে তাকালো সায়ের দিকে। বলছে কি? কি বলছেন আপনি এসব? সায়ের গরু গাড়ি দুটো শক্ত লাঠি বের করলো, একটা পরীর হাতে দিয়ে বলল, আপনি তো একদিন নিজেকে আমার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, তো আজকে করুন দেখি জমিদার কন্যা কেমন লাঠিয়ান। হাসলো পরি। তবে সে হাসির মাধুর্য কালো নিকাবের মধ্যে সীমাবদ্ধ রইল। পরে দুপা এগিয়ে যেতে জুম্মান চিৎকার করে বলল, আপা যাইও না, তুই চুপ থাক জুমান, আমাকে দেখতে দেই। পরি এগিয়ে যেতেই একজন দ্রুত পায়ে সামনে এসে বলল, আপনার গায়ে হাত ওঠানোর হুকুম আমাদের কাছে নেই, আর আপনি পারবেন না আমাদের সাথে, তাড়াতাড়ি চলুন। কথা না শুনে পরির দিকে আক্রমণ বসে, লাঠি দিয়ে আঘাত করে লোকটার মাথায়। ওরা কেউ আশা করেনি পরি এমনটা করবে। মাথায় হাত দিয়ে লোকটা মাটিতে পড়ে যেতে 3জন লাঠি নিয়ে দৌড়ে আসলো। পরি ওদের উপর আক্রমণ করলো। উপায়ন্ত না দেখে তারাও লাঠি চালালো পরির উপর। দক্ষ পরি প্রতিহত করলো শত্রুর আক্রমণ। লাঠি ঘুরিয়ে নাস্তানাবুদ করতে লাগলো সবাইকে। কিন্তু এতজনের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে অসম্ভব। তাই একটা লাঠির আঘাত এসে পরির বাহুতে ছিটকে দূরে পড়ে যায় পরি। আরেকজন এসে লাঠি চালালো পরির গায়ে। পরি তক্ষুনি চোখ বন্ধ করে, কিন্তু আঘাত অনুভব করতে না পেরে চোখ মেললো। শায়েদ তার লাঠির দ্বারা শত্রুকে লাঠি আটকে দিছে। সে পরীকে উদ্দেশ্য করে বলে, উঠে দাঁড়ান, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। পরি উঠে দাঁড়ালো আবার। ওরা দুজনে মিলে সবটাকে কুপকাত করলো, কিন্তু সমস্যা আবারও হলো। ওরা দূর থেকে দেখতে পেলো এবার পুরো বাহিনী আক্রমণ করছে। ওদের সাথে পেরে ওঠা সম্ভব না। সাহেব সবাইকে বলল, বাঁচতে চাইলে দৌড়ান সবাই, আমরা সাথে আসুন। সাথে সাথে সবাই দৌড় দিল। রাস্তা দিয়ে গেলেন নুননগরে পৌঁছাতে সময় লাগবে, তাই ধান খেতে আইল বরাবর ওরা নেমে পড়ছে। পেছনে তাকানোর সম্ভব নেই। গাড়িওয়ালা চাচা দৌড়াতে দৌড়াতে বলল, আমার গরু দুইটা ফালাই আইছি, এখন কি হইব? শেফালি বলল, নিজে বাঁচলে বাপের নাম, ভাগো তাড়াতাড়ি। জুম্মান হাঁপাতে হাঁপাতে, বাইচা ফিরলে আব্বাই গরু কিনে দিবে তোমারে, এখন পালাও। শত্রুরা ওদের পেছনে পেছনে দৌড়ালো, কিন্তু পরি ওদের আর এগিয়ে যায় না, তাই ওদের ধরতে পারছে না। কিছুক্ষণ পর কুসুম বলে ওঠো, পরিয়াপা আর পারি না, আমার কষ্ট হচ্ছে, মনে করো তোমার সুগান পাগল। মনে কর তোরে সুখান পাগল ধাওয়া করছে, এখন দৌড়। পরীর